Hello my dear students, welcome you once again to my class, and I am here with you to have some discussions on text, and this session is going to be for class 9, and of course we would discuss the text provided in the lesson 4, and the title of the text is of course A Day in the Zoo by Gerald Durrell. And of course one thing to mention here, that this text I think personally is given for you just to make you understand the difference between a life being experienced from being outside a sphere and within a sphere, অর্থাৎ একটা কোনো পরিমণ্ডলের ভেতরে থেকে ওই পরিমণ্ডলটাকে বোঝার যে অভিজ্ঞতা এবং তার বাইরে থেকে যে অভিজ্ঞতা এবং ভেতরের অভিজ্ঞতা, দুটোর মধ্যে তো একটা ফারাক থেকেই যায়, এবং সেই ফারাকটা কেমন হয় বা কেমন ফিল হয় একজন মানুষের কাছে, তো সেই জিনিসটা আমাদের মধ্যে ওই অনুভূতিটা যাতে জাগরিত হয় বা ওই ব্যাপারটা যাতে আমরা বুঝতে পারি, তার জন্যই টেক্সটটা দেওয়া হয়েছে। তো প্র্যাকটিক্যালি কিছু জায়গা থাকে যেগুলোতে আমাদের, অর্থাৎ আমরা যারা কমনার্স, তাদের ইজি অ্যাক্সেস থাকে না উইদিন দ্য স্ফিয়ার, অর্থাৎ এমন কিছু জায়গা থাকে যেখানে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা সহজে ঢুকে পড়তে পারি না ওই পরিমণ্ডলটার ভেতরে। চিড়িয়াখানা ঠিক সেরকম একটা জায়গা। চিড়িয়াখানা আমরা দেখি কি না, বাইরে থেকে আমরা ভিজিটার হিসাবে জায়গাটাকে একরকমভাবে দেখি, অর্থাৎ খাঁচার ভিতরে জন্তু জানোয়ার রয়েছে, ঠিক আছে, তারা তাদের মতো করে লাইভ লিড করছে, আমরা বাইরে থেকে অনলুকার হিসাবে ওদের ওই আচার আচরণ বা তাদের লুক দেখে আনন্দ পাই। যদিও চিড়িয়াখানা ব্যাপারটাকে পার্সোনালি আমি সাপোর্ট করি না, কারণ একটা ব্যাপার আমার প্রচণ্ড রকমভাবে মনে হয়, যার যেটা ন্যাচারাল হ্যাবিটেট তাকে সেখানে থাকতে দেওয়াই উচিত। ঠিক একই রকমভাবে একটা কষ্ট হয়, ব্যক্তিগত একটা কষ্টের জায়গায় আমি শেয়ার করি, অনেকেই হয়তো আমার এই মন্তব্যে হার্ট হতে পারেন, তাহলেও বলবো যে যারা বনসাই তৈরি করেন, বড় গাছের মিনিয়েচার ফর্ম টবে লাগিয়ে, সেই বনসাই দেখলেও আমার খুব কষ্ট হয় আর কি, যে যার ন্যাচারাল যে গ্রোথ, ন্যাচারাল যে তার হ্যাবিটেট পাওয়া উচিত, সেটা মানুষই হোক, অন্য কোনো প্রাণী হোক, উদ্ভিদ হোক, তাকে সেখান থেকে আমরা আপরুট করে এনে তুলে এনে অন্য একটা জায়গায় আর্টিফিশিয়ালি তাকে অ্যাডজাস্ট করানোর একটা প্রয়াস যখন নিই, তখন সেটা কিন্তু যাকে তুলে আনা হলো তার পক্ষে খুব একটা সুখকর হয় না। তো যাই হোক না কেন, এই চিড়িয়াখানা ব্যাপারটা অনেক জায়গাতেই দেখা গেছে কিন্তু অনেক বড় জায়গা জুড়ে হয়, মানে যেটাকে আমরা অনেকটা ওই ন্যাশনাল পার্ক টাইপের একটা অ্যাম্বিয়েন্স দেওয়ার চেষ্টা করা হয়। তো সেখানে একটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা নর্মাল চিড়িয়াখানা হয়, উইদিন দ্য কেজেস প্রাণীরা থাকে, সেই জীবনযাপনটা পার্সোনালি আই ডোন্ট লাইক। তো যাই হোক, আমি পছন্দ করি আর নাই করি, এখানে যে লেসনটা রয়েছে সেটা আমরা কিন্তু পড়ে নেব, এবং বলা হচ্ছে যে কি আ ডে ইন দ্য জু, এই যে লেসনটায় আমরা দেখব যে একজন জুর সঙ্গে জড়িয়ে থাকা মানুষ, ঠিক আছে, তার কেমন লাগে, তিনি ওনারই হন বা ওয়ার্কারই হন, কেয়ারটেকারই হন বা যেই হন না কেন, ওই জুর সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো মানুষ, তার অভিজ্ঞতা কেমন বিং উইদিন দ্য জু। অর্থাৎ আ ডে ইন দ্য জু, চিড়িয়াখানায় একদিন, এই টাইটেলটা কিন্তু আসলে বলতে চাইছে যে একদিন প্রতিদিন, অর্থাৎ একদিনের কাহিনী কিন্তু প্রতিদিনেরই কাহিনী। অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম একদিন প্রতিদিন বলে, সেই টাইটেলটা যেন মাথায় চলে এলো, যে এই একদিন মানে কিন্তু এটা প্রতিদিনের কাহিনী, এরকমভাবেই তাদের প্রতিদিন কাটে। তো কেমনভাবে কাটে আমরা সেটা একটু দেখে নেব এই লেসনের থ্রু দিয়ে, এবং অফকোর্স টেক্সট অ্যানালিসিসের মধ্য দিয়ে। লেসন 4, ডে ইন দ্য জু বাই জেরাল্ড ডুরেল। আমরা জেরাল্ড ম্যালকম ডুরেল সম্পর্কে একটু জেনে নিই। হি ওয়াজ বর্ন ইন 1925 অ্যান্ড ডাইড ইন 1995, অর্থাৎ 70 বছরের জীবন ওনার। তো হি ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার, কনজারভেশনিস্ট অ্যান্ড অথর। জু কিপার অর্থাৎ চিড়িয়াখানার সঙ্গে জড়িয়ে থাকা মানুষ, কনজারভেশনিস্ট, তিনি কিন্তু ছিলেন সংরক্ষণপন্থী। সংরক্ষণপন্থী ব্যাপারটা কেমন না, প্রাকৃতিক পরিবেশ যেটা আমরা ধ্বংস করছি, সেই বিলুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বহু প্রাণী বা উদ্ভিদকে আমরা বাঁচাতে পারি একটু সচেতন হলেই। আমাদের, অর্থাৎ আমাদের মানুষের অত্যাচারে পৃথিবীর বহু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, ডোডো তার মধ্যে অন্যতম একটা প্রধান উদাহরণ, এবং বহু প্রজাতি আজকে এন্ডেঞ্জার স্পিসিসের জায়গায় চলে গেছে।
প্রচণ্ডভাবে বিপন্ন তারা। হয়তো অল্প কিছু সংখ্যক প্রাণী তারা বেঁচে রয়েছে পৃথিবীতে। প্রকৃতপক্ষে একটা কোয়েশ্চেন উঠে আসে, পৃথিবী কি মানুষের শুধু একার? উত্তরটা অবশ্যই নয়। পৃথিবীটা মানুষের যেরকম সেরকম সমস্ত উদ্ভিদেরও, সমস্ত প্রাণীদেরও। কিন্তু আমরা তার মরৌসি পাটটা যেন নিয়ে বসছি, তার জমিদারি যেন আমরা দখল করে এখানে যা ইচ্ছা তাই করে চলেছি। যাই হোক, তো তিনি ছিলেন তাহলে সংরক্ষণপন্থী মানুষ, অর্থাৎ যারা প্রাকৃতিক সংরক্ষণের ব্যাপারে কথা বলেন, ভাবনা চিন্তা করেন, উদ্যোগ নেন, সেরকম একজন মানুষ এবং অথর। ডেফিনেটলি তিনি একজন রাইটার ছিলেন। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তিনি একটা সংগঠন তৈরি করে গিয়েছিলেন বা সংস্থা, যে ট্রাস্ট বলা হয়। ট্রাস্ট কথা মানে হচ্ছে অচি পরিচ্ছদ, অর্থাৎ যারা কোনো একটা ব্যাপারে কেয়ারটেকিং করেন। তো সেই সংস্থার বর্তমানে নাম হচ্ছে ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, বন্যপ্রাণী সংরক্ষণ ট্রাস্ট, ডুরেলের নামে। অ্যান্ড দ্য জার্সি জু, জার্সি এটা একটা দ্বীপের নাম। এটা আসলে যেটা আমরা ইংল্যান্ড বলি, ইংল্যান্ডের দক্ষিণে যে উপকূল, তারও বাইরে যে সমুদ্র, ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝামাঝি, মানে পজিশনটা আমি এইভাবে ম্যাপ ছাড়া ঠিক বোঝাতে পারবো না, মোটামুটি ধরে নিতে পারা যায় খুব সহজ করে বললে, যে ইট ইজ অ্যান আইল্যান্ড সিচুয়েটেড ওকে অফ দ্য সাউথ কোস্ট অফ ইংল্যান্ড। ঠিক আছে, ইংল্যান্ডের সাদার্ন যে কোস্ট তার বাইরে অবস্থিত। তো যাই হোক, সেই জার্সিতে একটা জু প্রতিষ্ঠা করেছেন, জার্সি জু, এখন যেটাকে বলা হয় ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক, ওকে, অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ দ্য জার্সি, এই যে বলছিলাম। ওকে, তো জার্সি একটা বড় জায়গা, সেখানে আবার অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ রয়েছে, তার মধ্যে চ্যানেল আইল্যান্ড বলে একটা আইল্যান্ড রয়েছে, সেখানে এইটা প্রতিষ্ঠা করেছিলেন, ওকে, ইন 1958। এবং তার বর্তমান নাম হচ্ছে যে ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক, যেটা আর্লিয়ার নাম ছিল জার্সি জু। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার ফর রাইটিং আ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিমাল এনথুজিয়াস্ট। প্রাণী জগৎ সম্পর্কে উৎসাহী মানুষ হিসাবে তিনি বেশ কিছু বই লিখে গেছেন, এবং সেই বইগুলোর কারণে আমরা তাকে আরও বেশি করে চিনি। আমরা বিভিন্ন মানুষের সম্পর্কে জেনেছি ঠিক যেরকমভাবে তার কাজের মধ্য দিয়ে, তেমনিভাবে অনেক বই থাকে যে বইগুলো ওই মানুষগুলোর সম্পর্কে অনেক কিছু জানায়, তার ভাবনা চিন্তা, তার মনোজগৎ, তার বিভিন্ন রকম ভিশন, পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। তো আমরা প্রাণী জগৎ নিয়ে কাজ করেছি, এরকম প্রচুর মানুষের সংখ্যা যদি নাম নাও জানি, অন্তত একজন নাম আমরা শুনেছি, তিনি হচ্ছেন আমাদের শালিম আলী, দ্য বার্ডম্যান অফ ইন্ডিয়া, এটা আমরা শুনেছি। তো ইনিও ছিলেন একজন প্রাণী জগৎ নিয়ে উৎসাহী মানুষ, এবং সেই উৎসাহের কারণে তিনি যে সমস্ত ডিসকভারিজ বা যে সমস্ত তার হাত দিয়ে এক্সপ্লোরেশনস ঘটেছে, বা তার বিভিন্ন কাজকর্ম, ভাবনা চিন্তা, ভিশনস, অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি ওই লেখাগুলো থেকে আমরা পাই। The following passage is an extract from Menagerie Manor by Gerald Durrell. Actually এটা একটা কি বলবো এক্সার্ট, অর্থাৎ কোটেড পাওয়ার বলা যেতে পারে। ঠিক আছে, একটা সংগৃহীত বা সংকলিত অংশ, যেটা অ্যাকচুয়ালি আরেকটা বড় লেখা যার নাম হচ্ছে মিনেজারি ম্যানর, সেটা উনারই লেখা, সেখান থেকে নেওয়া হয়েছে। হোয়ার দ্য অথর টকস অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি। এবং ওই বইটার বিষয়বস্তু হচ্ছে তিনি জার্সিতে নিজের যে চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছিলেন তার ব্যাকগ্রাউন্ড বা তার হোয়ার অ্যাবাউটস নিয়ে ওখানে বলেছেন। ওকে, হেল্ড বাই আ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমালস। তিনি একা তো এই কাজটা পারবেন না, এটা এত বড় একটা কাজ যেটা একা পারা যায় না। আমি এখানে একা তোমাদের ক্লাস নিতে পারি, কিন্তু এমন কিছু কাজ থাকে যেটা একা একা করা যায় না, সেখানে অবশ্যই টিম ওয়ার্কের প্রয়োজন। অ্যান্ড অফকোর্স এস্টাবলিশিং আ জু রিকোয়ার্স আ টিম ওয়ার্ক। ওকে, দ্য এক্সট্রাক্ট ডিসক্রাইবস আ টিপিক্যাল ডে ইন দ্য জু, যেটা আমি এতক্ষণ বললাম শুরুর দিকটায়, যে এই যে উদ্ধৃতাংশ বা এই যে সংকলিত অংশটা, এটা তুলে ধরছে একটা জুতে সারাদিন কীভাবে কাটে। টিপিক্যাল মানে হচ্ছে নর্মাল, কমন একটা দিন, বা ওইখানে প্রত্যাশিত একটা দিন কেমনভাবে কাটে সেটা তুলে ধরছে। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, যারা ওইখানকার কর্মচারী, তাদের দিন কেমন কাটে এটা তুলে ধরছে। অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, যেটা প্রথমে একদম বলেছিলাম যে কোনো একটা পরিমণ্ডল বা কোনো একটা স্ফিয়ার, তার বাইরে থেকে যে অভিজ্ঞতা হতে পারে একজনের, ভেতরে গেলে অভিজ্ঞতাটা অন্যরকম হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে কোয়াইট ন্যাচারালি একটা রেকর্ডিং স্টুডিও, সাপোজ আমরা বহু সিনেমায় বা বিভিন্ন সময় দেখি রেকর্ডিং স্টুডিওর বাইরে তোলা ছবি দেখতে পাই, কিন্তু রেকর্ডিং স্টুডিওতে যখন মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ানো হয়,
চারদিকে ক্যামেরা তাক করা থাকে, লাইট এসে মুখের উপর পড়ে, তখন এক অন্যরকম অনুভূতি হয়। বা একটা মন্দির, ঠিক আছে, মন্দিরে যখন, বা আচ্ছা মন্দির বাদ দিলাম, এমনি যখন ঘর বাড়ি তৈরি হয়, আমরা দেখি যে যারা ম্যাসন্স তারা ভাড়ায় চড়ে ঘর বাড়ি তৈরি করছেন অনেক উঁচুতে, তো আমরা হাঁ করে দেখি, কিন্তু ওখানে চড়লে অনুভূতিটা পুরো অন্যরকম হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি এটাই হচ্ছে গিয়ে ফারাক। আমরা কিন্তু এইটুকু মাথায় নিয়ে, অর্থাৎ এই টেক্সটটাতে আমরা যেটা পাবো এটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ পার্সন হুইচ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ এ জু অ্যান্ড উইদিন দ্য জু দ্য পার্সন স্পেন্ডস দ্য ডে। এবং এখানে তিনি তুলে ধরছেন একটা জুতে মোটামুটিভাবে একটা দিন কেমনভাবে কাটে, তার একটা টাচিং ডেসক্রিপশন বা ন্যারেশন যাই বলি না কেন। কিছু পার্ট তো ডেসক্রিপশন রয়েছে আর কিছু ন্যারেশনও রয়েছে। অ্যাকচুয়ালি ডিফারেন্স বিটুইন ন্যারেশন অ্যান্ড ডেসক্রিপশনটা কী? আমরা ন্যারেট করি ইভেন্টস, ইনসিডেন্টস, ওকে, কারোর কথাকে আমরা ন্যারেট করি। আর ডেসক্রিপশন যেটা থাকে সেটা আমরা ডেসক্রাইব করি কি? ফিচার্স, কোনো জিনিসের ফিচার বা বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে ফারাক। এখানে আমরা কিছু ডেসক্রিপশনও পাবো, কিছু ন্যারেশনও পাবো। ওকে, সো লেটস মুভ টু দ্য টেক্সট। It is one thing to visit a Jew as an ordinary member of the public. It is quite another thing to own a Jew and live in it. তো কোয়াইট ন্যাচারালি এটাই হচ্ছে আসল ব্যাপার আর কি। বলছে একজন সাধারণ ভিজিটার হিসাবে জু পরিদর্শন বা চিড়িয়াখানায় দেখতে যাওয়াটা এক ব্যাপার, আর এটা পুরোপুরি অন্যরকম ব্যাপার হয়। ওকে, কোয়াইট মানে পুরোপুরি, অ্যানাদার থিং আর এক রকমের বিষয় হয়ে দাঁড়ায় টু ওন আ জু বা চিড়িয়াখানার মালিক হওয়াটা। কারণ এখানে শুধু ওয়ার্কার নন, অ্যাকচুয়ালি ডুরেল তো ছিলেন ওনার। তো ওনারের একটা বড় দায়িত্ব থাকে জুর পুরো সামগ্রিক যে মেনটেন্যান্স, ওকে, সেই জিনিসটা সম্পর্কে একদম পরিষ্কার ধ্যান ধারণা থাকা এবং তার উপর একটা হোল্ড বা নিয়ন্ত্রণ থাকাটা খুব জরুরি। তো সেই জন্য আমি একদিন গেলাম, 4 ঘন্টা চিড়িয়াখানায় এদিক ওদিক ঘুরলাম, একটু প্রাণী দেখলাম, বাইরে বেরিয়ে কিছু খেলাম, চলে এলাম, এটা এক ধরনের ব্যাপার। এটা পুরো আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর যিনি জুর মালিক এবং জুর মধ্যেই থাকেন, জুর মেনটেন্যান্স তার উপরে, তার অভিজ্ঞতাটা পুরো অন্যরকম, তাই তো? দ্যাটস ইট। ওকে, ইট certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. তিনি বলছেন আমরা চিড়িয়াখানায় যখন যাই সাধারণ ভিজিটার হিসাবে, সো উই মাস্ট মেনটেন সাম কাইন্ড অফ টাইম শিডিউল। বলা থাকে এটা সকাল 9টা থেকে খুলবে, বিকেল 5টায় বন্ধ হবে, এর মধ্যে কেউ ভিজিটার হিসাবে যেতে পারে। ফলে আমি চাইলেও একটা বাঘ রাত্রে কেমন আচরণ করে, একটা পাখি ভোরবেলা তার আচরণ কেমন, এগুলো কিন্তু আমরা ইউজুয়ালি চাইলেও দেখতে পাবো না। কিন্তু চিড়িয়াখানার মধ্যে যদি কোনো মানুষ থাকেন, কিভাবে না, প্রথমত তিনি যদি ওয়ার্কার হিসেবেও থাকেন অথবা যদি মালিক হিসাবে থাকেন এবং যদি পুরো দিনটা ওখানেই কাটান, তাহলে কিন্তু যে কোনো সময় হোয়েন এভার হি উইসেস অর সি উইসেস, হি অর সি মে গো আউট টু হ্যাভ দ্য ডিরেক্ট এক্সপিরিয়েন্স of the behavioral patterns or different types of activities of the animals kept there. Okay, it also means you are on duty 24 hours a day. এবং এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ যেরকম বলা হলো, ডিসঅ্যাডভান্টেজটা কি না, এরকম একটা পরিস্থিতিতে when a person is within the zoo with some kind of duty of maintaining the zoo, তখন তোমার 24 ঘন্টায় ডিউটি, বিভিন্ন কাজে বিভিন্ন ডিউটি আওয়ার থাকে, কিন্তু কিছু কিছু কাজে যেমন 24 আওয়ার্স যেন ডিউটি, এটা হচ্ছে তাই। এক্ষুনি এই কোনো একটা অ্যানিম্যালের কোনো অসুস্থতার খবর এসছে, ওইখানে গেল খাঁচা ভেঙে কোনো একটা প্রাণী বেরিয়ে পড়েছে, এই প্রাণীটা এরকম একটা অসুস্থ হয়ে পড়েছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু 24 ঘন্টায় করে যেতে হয়। সো কিপিং আইজ অন এভরিথিং অফ দ্য জু। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। ডন আমরা জানি একদম আর্লিয়েস্ট পার্ট অফ দ্য মর্নিং, যখন রাতটা শেষ হচ্ছে এবং দিন আসছে, এই যে মিটিং পয়েন্টটাকে আমরা ডন বা বাংলায় বলি উষাকাল। তো জুর যেটা অ্যাভারেজ বা গড়পড়তা দিন শুরু হয় সেটা ডনেরও আগে, মানে মোটামুটি আমরা ভোর 4টে ধরে নিতে পারি, ঠিক আছে? দ্য স্কাই উইল বি স্লাইটলি টিনসড উইথ ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। পাখিরা কিচিরমিচির শুরু করে দেয়। এটা চিড়িয়াখানায় না থাকলেও যারা মোটামুটি গ্রামে বা গ্রামের যে পরিবেশে যারা থাকেন, গাছপালা যেখানে প্রচুর রয়েছে, সেখানে আমরা যদি একটু আর্লি রাইজার হই, এই অভিজ্ঞতাটা আমাদের সবারই হবে যে ভোরবেলা থেকে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায়।
তো এবং সেই কিচিরমিচির শব্দে যেন ঘুমটা ভাঙে। আর এখানে একটা ছোট জায়গার মধ্যে অনেক পাখিকে রাখা থাকে, ফলে তাদের ক্যাচক্যাচানিটা, ক্যাকোফোনিটা কিন্তু মারাত্মক জায়গায় চলে যায়, অর্থাৎ ইট ফাংশন জাস্ট লাইক আ ন্যাচারাল অ্যালার্ম। গ্রামের দিকে অনেক মানুষেরই অভ্যাস আছে মোরগের ডাক শুনে ঘুম থেকে ওঠার। তো আমরা এখানে কি দেখছি যে এখানে যখন ওই পাখিরা চেঁচামেচি শুরু করে, পাখির ওই ডাকাডাকিতে বা দেয়ার চার্পিংস উড সিম্পলি অ্যাভোকেট ইউ at the earliest hour of the day, and then the condition of the sky is of course slightly tinged with yellow. হালকা একটা হলদে আভা আকাশে তখন দেখা যাবে, রঞ্জিত করে দিচ্ছে আকাশটাকে। টিন্সড মানে কালার। দ্য স্কাই উইল বি স্লাইটলি কালার উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওয়েকেন, যখন তোমাকে জাগিয়ে তুলবে কোন জিনিসটা? দ্য বার্ড সং। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং। রবিন মিনস রবিন রেডব্রেস্ট। অ্যাকচুয়ালি এখানে এই টেক্সটার মধ্যে বেশ কিছু প্রাণীর নাম আমরা পাবো, বার্ডস, অ্যানিমেলস এটসেট্রা এটসেট্রা, যাদের সঙ্গে কিন্তু আমাদের ডিরেক্ট এক্সপিরিয়েন্স নেই তাদেরকে দেখার। অর্থাৎ ওই প্রাণীগুলো দেখতে কেমন, আমার তো কাছে এখানে অডিও ভিজুয়াল কোনো ডিভাইস নেই, তাহলে হয়তো দেখানো যেত। কিন্তু আমরা যদি এই প্রাণীগুলোকে একটু ইন্টারনেটে সার্চ করে নিই, বাড়িতে এখন সবারই কম বেশি মোবাইলস রয়েছে, স্মার্টফোন রয়েছে, তো তাহলে কিন্তু প্রাণীদের সম্পর্কে একটা মোটামুটি ভিজুয়াল এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ধারণা হয়ে যাবে। ওকে, তো ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং। রবিন রেড ব্রেস্ট, অর্থাৎ তার বুকটা লালচে কালারের হয়, তাকে রেড ব্রেস্ট বলা হয়। তো তুমি শুনতে পাবে তখন, ইউ ক্যান ইজিলি হিয়ার দ্য সিঙ্গিং অফ দ্য রবিন। ওকে, ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি ভার্স ক্রাইস অফ দ্য টুরাকোজ। ওকে, তো কী বলছে? ইউ হিয়ার, তুমি শুনতে পাবে, দ্য রিচ, রিচ মানে বেশ সমৃদ্ধ, ভরাট এই অর্থে। ফ্রুটি, ফ্রুটি মানে সরস, প্লেজেন্ট এই অর্থে। ওকে, স্লাইটলি ওয়ার্ডস, একটু হয়তো কর্কশ, ক্রাইস অফ দ্য টুরাকোজ, টুরাকো পাখির ডাক তোমরা শুনতে পাবে। ওকে, রিচ ফ্রুটি, অ্যাকচুয়ালি ফ্রুটি শব্দটা অনেকগুলো এখানে ইন্টারপ্রিটেশন হতে পারে। ফ্রুটি মানে হচ্ছে এনজয়েবলও হতে পারে এই অর্থে, ঠিক আছে। ফ্রুটি মানে পরিপক্ক, ম্যাচিউর, এটাও হতে পারে। ফ্রুটি মানে প্লেজেন্ট হতে পারে। ওকে, হোয়াট এভার ইট মে বি। তো যাই হোক, তো আবার অনেকে ফ্রুটি অর্থ আমি এরকম দেখেছি, কোনো কোনো জায়গায় বলছে যে বেশ ক্যাটকেটে বা এরকম ব্যাপারটা অনেকে বলেছে, কটকরে, কিন্তু আমার মনে হয় না ব্যাপারটা তাই। ফ্রুটি এখানে ওই অর্থেই বসছে, এগুলো আগে বললাম। হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি ভার্স ক্রাইস অফ দ্য টুরাকোজ অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাক বার্ড, টুরাকোরা ডাকছে, রবিন গান শুরু করেছে, অ্যান্ড অফকোর্স দ্য ব্ল্যাক বার্ড দ্যাট ইজ অলসো সিঙ্গিং। ওকে, at the last of his as the last of his song dies, okay, the white-headed thrush bursts into an excited cry. তো আমরা যখন দেখলাম কি টুরাকো যখন গান শেষ করলো, এদের একটা ফেজ থাকে বা একটা পিরিয়ড থাকে, ঠিক আছে। তো এদের যখন গানটা শেষ হবে, কাদের না? টুরাকোজ, এদের যখন গানটা শেষ হলো, বা ব্ল্যাকবার্ড এরা যখন গান শেষ করলো, ডেফিনেটলি লাস্ট ওয়ান ইজ ব্ল্যাকবার্ড, তখন দেখলাম কি হোয়াইট হেডেড থ্রাস পাখি, ঠিক আছে। তো থ্রাস অ্যাকচুয়ালি আমাদের দেশে খুব একটা দেখা যায় না, কখনো কখনো দেখা যায়, ঠিক আছে। তো সেই থ্রাস পাখি, সাদা রঙের মাথা, তো সে তখন ফেটে পড়ছে, মিনস ইট স্টার্টস এক্সাল্টেন্টলি, খুব উৎসাহ ভরে, প্রচণ্ড আবেগদীপ্তভাবে শুরু করছে একটা গান, ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, খুব উত্তেজিত, মানে খুব চার্জ রয়েছে একটা গান শুরু করছে। ওকে, লুকিং আউট ইন্টু দ্য কোর্ট ইয়ার, এবারে কোর্টের দিকে, মানে কোর্ট মানে কিন্তু আদালত নয়, ডেফিনেটলি সামনের প্রশস্ত প্রাঙ্গণের দিকে তাকালে কি দেখা যাবে? অন দ্য ভেলভেট গ্রিন, নরম মখমলের মতো সবুজ ঘাসে, লনস মানে ঘাসে ঢাকা যে ফাঁকা জায়গাটা, তাকে লন বলা হচ্ছে। ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, আর্নেস্ট মানে এখানে খুব মনোযোগী, ঠিক আছে, খুব মন দিয়ে একঝাঁক ময়ূরী, ফিহেন্স, তারা যেন খুঁজে চলেছে ঘাসের মধ্যে খাবার, এবং সেই ঘাসটা কেমন? ডিউই, শিশির সিক্ত, ড্রেন্সড উইথ দ্য ডিউ ড্রপস। তো এদের তখন অলরেডি খাবারের সন্ধান শুরু হয়ে গেছে, কাদের? ফিহেন্সদের যে গ্রুপটা। ওকে, মেল পিহেন, অ্যাকচুয়ালি মেল পিহেন না বলে পিকক বলে ভালো হতো, যাই হোক, মেল পিহেন ইজ ডান্সিং, সে তখন হঠাৎ নাচ শুরু করেছে, অ্যান্ড হিজ বার্নিশ টেল রেজ লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, সূর্যের আলো এসে পড়েছে। ময়ূরটা একটা পুরুষ ময়ূর, যেটাকে আমরা ময়ূর বলি, তো তাকে, আর স্ত্রী ময়ূরকে বলি ময়ূরী। তো ময়ূর দেখা যাবে তখন হয়তো
তার সুন্দর যে বার্নিশ করে যে চকচকে যে দারুণ দেখতে ম্যাগনিফিসেন্ট টেলটাকে মেলে ধরে নাচ শুরু করেছে। ইট স্টার্টস টু ডান্স ইন দ্য আর্লি লাইট অফ দ্য সান অ্যাট 8 o'clock। তো এটা সকাল থেকে চলতে আছে এবং এই পুরো ব্যাপারটার সাক্ষী কিন্তু ডুরেল নিজে। তখনও যারা স্টাফ সকাল দ্য ওয়ার্কার্স অফ দ্য জু, যারা ইউজুয়ালি রাত্রে থাকে না, তারা এসে পৌঁছচ্ছে 8টা নাগাদ। তো সকাল থেকে আর্লি আওয়ার্স, মানে যদি 4টে থেকে আমরা মোটামুটি 8টা মধ্যে ধরে নিই, এই যে পুরো ঘন্টা চারেকের একটা টাইম স্প্যান, তার মধ্যে যিনি রাত্রে ওখানে স্টে করছিলেন পুরো দায়িত্বটা নিয়ে, তার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, এদের সঙ্গে একা থাকার একটা দারুণ অভিজ্ঞতা। ওকে, অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস। জুর যারা কর্মী তারা এসে পৌঁছচ্ছে। ইউ ক্যান হিয়ার দেম সাউন্ড গ্রিটিং টু ইচ আদার। তারা একে অপরকে মর্নিং গ্রিটিংস জানাচ্ছে, গুড মর্নিং সামথিং লাইক দ্যাট, মর্নিং, ঠিক আছে। এই ধরনের গ্রিটিংসগুলো তারা একে অপরকে জোরে জোরে চিৎকার করে বলছে। এটা জোরে জোরে কেন বলছে? কোয়াইট ন্যাচারালি চারদিক থেকে বিভিন্ন রকম ক্যাকোফোনিক সাউন্ডস আসছে, তো একটু জোরে জোরে বলছে। ওকে, আর এটা হয় তো যে চিড়িয়াখানায় যারা ওয়ার্কার তারা তো পরস্পরের খুব একটা কাছে থাকে না, বিশাল বড় জায়গা। ও যদি ওই খাঁচার কাছে কাজ করছে, এ হয়তো এখানে রয়েছে, ফলে এখান থেকে গুড মর্নিং বলতে গেলে কোয়াইট ন্যাচারালি একটু জোরে বলতে হবে। ওকে, সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাসেস আর হার। তো সকালবেলা ইউজুয়ালি হয় কি, খাঁচাগুলোকে পরিষ্কার করার ব্যাপার থাকে, তো তারা বালতি সঙ্গে নিয়ে গেছে এবং ব্রাসেস বলতে আমরা ঝাঁটা ধরতে পারি। এই ব্রাশ বলতে কিন্তু ডেফিনেটলি পেন্টিং ব্রাশ নয়, ঝাঁটা, ব্রুমস টাইপের জিনিস, সেইগুলোর শব্দ তোমরা শুনতে পারবে, খড়খড় খড়খড় শব্দ, তো আবর্জনাগুলো তুলে বালতিতে রাখার শব্দ, ইত্যাদি ইত্যাদি ন্যাচারাল সাউন্ডস মেড বাই দ্য ওয়ার্কার্স। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। তখন তুমি, অর্থাৎ তুমি এতক্ষণ, যে লোকটা এতক্ষণ একা ছিলে মালিক হিসাবে, কিপার হিসাবে, তো এতক্ষণ একটা মোটামুটি ফ্রি আওয়ার বলতে তখন অন্যরা এসে গেছে, পুরো চিড়িয়াখানার দায়িত্বটা ওরা তখন নিয়ে নিচ্ছে, ফলে তুমি একটু ফ্রিলি বেরিয়ে যেতে পারো, ঠিক আছে। সকালবেলার যে একটা ফ্রেশ মর্নিংয়ে তাজা সকাল, সেখানে কি হচ্ছে চারদিকে, এইটা আমরা দেখার জন্য একটু বেরিয়ে যেতেই পারি। তো মোটামুটি আমরা দেখে নিচ্ছি কি একটা দিন শুরু হতে যাচ্ছে, ইজন্ট ইট? একটা দিন কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কি এরপরে আমরা দেখব, সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট, এবং সেটাই কিন্তু এটার মেন পার্ট। এই টেক্সটার মেন পার্ট হচ্ছে কিন্তু কী কী অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখে নিয়েছি, পাখিদের পার্টটা বিশেষ করে। এরপরে পাখি ছাড়াও তো অন্যান্য অ্যানিমেলস থাকে, তো তারা কি করছে সকালবেলা সেইটা কিন্তু আমরা দেখব। তবে ডেফিনেটলি আজকের ক্লাসে নয়, কারণ ক্লাসগুলোকে একটু যদি আমরা মোটামুটি শর্ট স্প্যানের মধ্যে রাখতে চাই, তাহলে ওয়েট করতে হবে পরের ক্লাসের জন্য। সো the rest part of the text will be done, okay, in the next class. Thank you all.